কোনো মামলা আমি মৃত্যু পর্যন্ত কোনো মামলাতে যাব না, অ্যাকশন হবে। এখন বড় একটা ইট পড়েছে, এটা যদি আল্লাহ না করুন আমার মাথায় পড়তো, আমার মাথা থাকতো না এই পর্যন্ত। আজকে আমাদের 3টা প্রোগ্রাম ছিল। শেষ প্রোগ্রামটা ছিল জৈন্তাপুরে, সিলেটের জৈন্তাপুরে। আলহামদুলিল্লাহ প্রোগ্রামে অনেক লোক হয়েছে এত সন্ত্রাসের পরেও। আমি স্টেজ থেকে নেমে 2-3 মিনিট গাড়ি ক্রস করার পরে বিকট একটা সাউন্ড হলো। প্রথমে আমি দেখলাম আমার সাথে যে ছিল তার হাত রক্তাক্ত, পরে দেখি আমিও ব্যথা অনুভব করলাম। দেখেন এই যে পুরা ইটের দাগটা হলো, এখানে হলো একদম হলো 1 মিনিটের দাগটা হলো লেগে আছে, পুরো গ্লাসটা ভেঙে গিয়েছে, বড় একটা ইট পড়েছে। এটা যদি আল্লাহ না করুন আমার মাথায় পড়তো, আমার মাথা থাকতো না এই পর্যন্ত। আজকে ইশরাক সাহেব একটা উস্কানি দিয়েছে ঢাকায়, এর আগে রাশেদ খান পার্সোনাল সেক্রেটারি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে উস্কানি দিয়েছে। তো আমি জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। তবে আমি আমার সংগঠনকে বলে দিয়েছি, তারেক রহমান আজকে রাজনৈতিকভাবে একটা মস্ত বড় ভুল করেছেন। শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল, আমি সব কিছু পড়াশোনা ক্যারিয়ার বাদ দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে খেদাইছি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আজকে তারেক রহমান আপনি মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফফারা দিতে হবে। এমন কাফফারা দিতে হবে যে কাফফারা আপনি কতক্ষণে এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত ঝরাইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে। এবং ইনশাআল্লাহ বাংলাদেশে আপনার থেকে আমি পার্সোনালি এটা বললাম, আপনার থেকে ইনশাআল্লাহ আমি রক্তের প্রতিশোধ নিব। অবশ্যই চ্যালেঞ্জ, আমার রক্ত জড়াবে, আমি কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? আমাদের প্রত্যেকটা অ্যাটাকে তো বিএনপি করতেছে, প্রত্যেকটা জায়গায় অ্যাটাক বিএনপি করতেছে। এখানে যিনি মন্ত্রী আছেন, যার আসনে গিয়েছিলেন আরিফ ভাই, ওনাকেও আমরা বলেছি, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি আগেও সালাউদ্দিন সাহেবকে বলেছিলাম আমার জীবন বিপন্ন, আমার নিরাপত্তা প্রয়োজন। উনি বলছে না, নিরাপত্তা দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে মারা যাব। আমার পিছনে একজন এসপির গাড়ি ছিল, সামনেও পুলিশের গাড়ি ছিল, পাশে মোটর ক্যারেট ছিল। তো এখনও গাড়ি ভাঙা আছে, ইট আছে, এখনও আঘাত আছে। আমি আশা করব যে পুলিশ ভাইরা তাদের চরিত্র পরিবর্তন করবে এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে তারা নতুন বাংলাদেশ গড়বে। আমি এখানে যে এসপি আছে তাকে জানিয়েছি, আমার এখানে আমের কোনো আদালতেও যাব না, কোথাও যাব না, রাজনৈতিকভাবে আপনার ইনশাল্লাহ পরাজয় হবে। আমি এটা খুবই পার্সোনালি নিলাম। আমাদের এই পর্যন্ত 5টা গাড়ি ভেঙেছে, একজনের চোখ তোলা হয়েছে। এই যে এটা কি ওসি দেখবে নাকি দেখবে না, এটা কি ওসি? এই যে রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ। আমি খুবই শান্ত মানুষ, কিন্তু অশান্ত হলে খুবই অশান্ত। একজনকে বহিষ্কার করা হয় নাই, ভিডিও আছে কিভাবে হলো রাস্তার মধ্যে বেধড়ক পিটিয়েছে। শেখ হাসিনারও এই ধরনের হয়তো 10 বছর লাগছে, তারেক রহমানের 5 বছর 5 মাস। আরও অনেকেরই বাংলাদেশের এভাবে রক্ত জড়ানো হবে। রক্তপাত বন্ধের আগে ইনশাল্লাহ তারেক রহমানকে বিদায় করা হবে। প্রথম 2টা প্রোগ্রামে পুলিশ খুব সচেষ্ট ছিল, নিরাপত্তাও ছিল। এখানে গুপ্ত হামলাটা রাতের আধারে হয়েছে, পুলিশ চেষ্টা করেছে, আমি পুলিশের দোষ দিব না। কিন্তু আজকে সারা ঢাকায় কি হয়েছে, ইশরাক কি করেছে, তারেক রহমান কি করছেন, সেটা আমরা ইনশাল্লাহ তাদের থেকে বুঝে নেব। কোনো মামলা আমি মৃত্যু পর্যন্ত কোনো মামলাতে যাব না, অ্যাকশন হবে। এখন কিভাবে আইনের জ্ঞাত, আমরা বলছি রাজনৈতিক লড়াই। রাজনৈতিক যারা সন্ত্রাসের পথ বেছে নেয়, আমাদের দায়িত্ব হলো সন্ত্রাসকে বাংলাদেশ কমানো। পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয়, মাঝে মাঝে অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। মজলুম ছিলেন, এখন জালিম হতে যাচ্ছেন কেন? একটা ইনোসেন্ট ছেলে আলিফ, আমি তাকে দেখতে গিয়েছিলাম হসপিটাল। তার মা মানসিকভাবে ভারসাম্যহীন, বাবা অ্যাক্সিডেন্ট করে ওকে যে পড়ে আসেন বিছনায়। একটা মাত্র ভাই, সেও খুব সাউন্ড মনে হলো না। এই ছেলেটা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আগামীতে, সে একাধারে লেখাপড়া করে, টিউশনি করে, তার পরিবার চালায়। এই ছেলেটাকে রোড দিয়ে পিটিয়ে তার চোখ শেষ করে দিলেন, দুনিয়া দেখার আলোটা নিভাই দিলেন। তো চোখ তো শেষ করেছিল শেষ হাসিনা, আপনারা আবার শুরু করলেন কেন? হ্যাঁ, পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয়, মাঝে মাঝে অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। পারবেন? চোখটা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। নিরীহ একটা ছেলে, সে কি হাতে অস্ত্র নিয়ে কাউকে মারতে এসেছিল? তার নেতৃবৃন্দকে আঘাত করা হচ্ছে, আক্রমণ করা হয়েছে,
তার আবেগ এবং দায়িত্ববোধের জায়গা থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য সে এগিয়ে এসেছিল খালি হাতে। তাকে শেষ করে দিলেন কেন? এই নির্বাচন হওয়ার পরে দুঃখজনক, বর্তমান সরকারি দলের হাতে আমার 4 জন সহকর্মীকে জীবন দিতে হয়েছে। কেন এটা শুনতে হবে? কেন এটা দেখতে হবে? জায়গায় জায়গায় হামলা শুরু হয়েছে, মামলা শুরু হয়েছে। আশ্চর্য! আপনারা মারলেন, মব সৃষ্টি করলেন, লোকদেরকে বন্দি করে রাখলেন, চোখটা কেড়ে নিলেন, তারপরে আবার উল্টো তাদের উপরেই মামলা দিলেন। কি মামলা? যে তারা আইফোন ছিনতাই করেছে। ধন্যবাদ, অন্তত একটা দামি ব্র্যান্ডের ফোনের ব্যাপার বলেছে। তারা সেখানে আইফোন ছিনতাই করতে গিয়েছিল। তো সেদিন আমি বলেছিলাম যে আপনারা তো হুবহু দেখে ওই দিকেই হাঁটছেন। ফেসিস্ট আমলে আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেনেট ব্যাগ ছিনতাইয়ের মামলা দিয়েছিল। তা আপনারা এতটুকু অনুগ্রহ করেছেন যে একটা ভালো স্ট্যান্ডার্ডে অন্তত আইফোনে নিয়ে এসেছে। হুবহু ওইগুলোই আপনারা অনুসরণ করে চলছে। কোন জিনিসটা বাদ দিলেন আপনারা? তোমার কাছে তথ্য থাকলে সব ফাঁস করে দাও। আমি গতকাল একটি বক্তব্য দিয়েছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া আপনারা আপনাদের কর্মসূচিগুলো পালন করেন, আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি হঠাৎ করে গত পরশুদিন আমাকে কল করে বিকালের দিকে। আমি ওই সময় কালীগঞ্জ উপজেলা, সেখানে একটি ফুটবল খেলা হচ্ছিল, সেই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। তো তার কল, আমি ভাবলাম যে হয়তো গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে। তো আমি তাকে মেসেজ করলাম যে আই মিসড ইয়োর কল। দেন সে সন্ধ্যার পরে আমাকে ফোন দিল, তার সাথে আমার কথা হলো। সে আমাকে বলছে যে ভাই, মানে আমি তার সিনিয়র, তো এই জন্য ভাই হিসেবে সম্বোধন করে বলছে যে আমি আজকে টেলিভিশন সাক্ষাৎকারে বলেছি আজকের পর থেকে আমি আসলে আর কথা বলবো না। তো আমি আপনাকে অনুরোধ করি যে আপনি আমার বিরুদ্ধে বলবেন না, আমি আপনার বিরুদ্ধে বলবো না। তো আমি বললাম যে আসলে আমার এখানে ব্যক্তিগত কোনো বিষয় না, আমি যে দায়িত্বে আছি, তুমি যে প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, তার কন্যা এবং বাংলাদেশের মন্ত্রীদের নিয়ে গালিগালাজ করতেছো, বাজে ভাষায় কথা বলতেছো, তুমি যদি এগুলো বন্ধ করো আমি তোমাকে নিয়ে কোনো কথা বলবো না। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। সে বলল ভাই আর বললেন না, আমি ইতিমধ্যে আমার অবস্থান ক্লিয়ার করেছি মিডিয়ার সামনে। আমি বলেছি যে আমি আর কথা বলবো না, আমি চুপ থাকবো, কারণ আমার কারণে এত কিছু ঘটছে। তো আমি তাকে সাধুবাদ জানালাম যে তোমার জন্য শুভকামনা থাকলো। এরপরে রাত 11টা-12টার দিকে তিনি আমাকে আবার ফোন দিলেন। ফোন দিয়ে বললেন যে আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন। আমি বললাম কোথায়? বলছে যে চ্যানেল এস এর বক্তব্য দেখলাম, অন্যান্য বক্তব্য দেখলাম। আমি বললাম যে তোমার সাথে আলোচনা হওয়ার আগে এই টকশো আগে হয়েছিল, এটা রেকর্ডেড ছিল, পরবর্তীতে তারা এখন কাটিং গুলো প্রকাশ করতেছে, আর আমার এই বক্তব্য তোমার সাথে আলোচনা হওয়ার আগে। তিনি আমাকে বললেন যে আপনি আমাদের বাসায় আসতেন, মানে মন্ত্রীপাড়ায়, এবং আপনি আমাদের কাছ থেকে প্রায় 5 লাখ করে টাকা নিয়ে যেতেন। আমি তো আকাশ থেকে পড়লাম, আমি নাহিদ আসিফদের কাছ থেকে 5 লাখ করে টাকা নিতাম। এটা কি বললো? মূলত আমার কাছে মনে হচ্ছিল যে সে রেকর্ড করবে, রেকর্ড করে হয়তো ছেড়ে দিবে, মানে আমার ওরা তো আমাদের থেকে নিতে আরো আমার চরিত্র হরণ করার জন্য। দেখেন, আসিফ সাহেবরা যে মেসে থাকতো, সেই ম্যাচ ভাড়াটাও আমি অনেকের কাছ থেকে 2000, 1000, ওই সময় তো আসলে এই টাকার অনেক মূল্য ছিল, তাই না? এই টাকাগুলো সংগ্রহ করে অধিকাংশ ক্ষেত্রে আসিফ আক্তাররা যে মেসে থাকতো সেই মেস ভাড়াটা আমি সংগ্রহ করে দিতাম। আমার নিজের তো সক্ষমতা ছিল না, নিজের টাকাও দিই নাই, কিন্তু আপনাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে সেই মেস ভাড়াটা, কারণ মোবাইল লাগলে কেউ ভর্তি হবে, সেই টাকাগুলো আমরা সংগ্রহ করে দিতাম। আজকে আমাকে উল্টো বলছে যে আমি নাকি মাসে মাসে গিয়ে প্রায় গিয়ে নাকি আমি নাহিদের বাসা থেকে টাকা আনতাম 5 লাখ করে। তো আমি বললাম ঠিক আছে, তোমার কাছে তথ্য থাকলে ফাঁস করে দাও। সে বলছে যে আপনার সব ফাঁস করে দেয়, করো, সমস্যা নাই তো। এরপরে বললো যে আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। আমি তো আবার আরেকবার আকাশ থেকে পড়লাম। তো আমি তাকে বললাম আমার কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো ফ্ল্যাট নাই, তোমার কাছে তথ্য থাকলে সব ফাঁস করে দাও।
এইভাবে সে একটু মানে ব্ল্যাকমেল করার চেষ্টা করলো। তো আমি এ বিষয়ে ফেসবুকে আমার অবস্থান ক্লিয়ার করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার সাথে যেহেতু কথা বলেছে, এই ধরনের কথাবার্তা বললো, হয়তো রেকর্ড করে কোনো কিছু তারা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করতে পারে, যে কারণে আমার অবস্থান আমি ক্লিয়ার করেছি। এবং আজকে আবার আমি স্ক্রিনশট শেয়ার করেছি। কেউ কেউ বলছে যে এটা তো মুখের কথা, প্রমাণ তো নাই, তো প্রমাণ আমি ফেসবুকে। আমরা যখন কোনো চেয়ারে বসি, টেবিলের উল্টো সাইডে বসি, তখন নিজেকে দেশের মালিক মনে হয়, ভুলে যাই আমরা মালিক নই, আমরা সেবক মাত্র। কাদের সেবক? দেশের প্রকৃত মালিক, অর্থাৎ এই দেশের 18 কোটি জনগণের সেবক। 1999 সালে বিএনপি তো ক্ষমতা নছিল, বিএনপি ক্ষমতা নছিল, কিনলে বুঝছি দেন নিজের উদ্যোগে শুধু রাষ্ট্রীয় ক্ষমতার উপরে নির্ভর করি মানুষের যে সেবা গণনার যে প্রবৃত্তি নতুন বাইরেই যে নিজ উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে মানুষগুলা কিছু করিতে মানুষের সহায়তা করিতে বলি। আর নেতা বাংলাদেশের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী এবং আর দল মাননীয় চেয়ারম্যান আর ব্যাকগুনের প্রিয় মানুষ জনাব তারেক রহমান এমপি সাহেব এই সংগঠন গজিল আজও চলে আল্লাহর রহমতে। শুধু এখন ন, অতীতে বিগত 19 বছর ধরে বিএনপি যাতে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে আছে, হামলা মামলায় নির্যাতিত নিপীড়িত আছেন, জর্জরিত আছেন, গুম খুনে জর্জরিত আছেন, এই সংগঠন কিন্তু নীরবে এই মানব সেবামূলক কর্মকাণ্ড করি। তো ব্যক্তিগতভাবে এই সংগঠনের একজন সদস্য ইত্যাদি আর নিজের গর্ববোধ করি, কারণ আর একটা চেষ্টা একটু উদ্যোগ যদি মানুষের জীবনে সচ্ছলতা আনিতে পারে অথবা দেশের স্বনির্ভর করি পারে, ইয়ার তুমি বড় সবার হাম আর কিছু নাই। এই কিছুক্ষণ আগে হেলালা বক্তৃতার মধ্যে সুন্দর করে হই বহুত রাষ্ট্রপতি দেখি আর বহুত প্রধানমন্ত্রী দেখি, হন্ডে মানুষ মরি যার গই, হন্ডে মানুষের ঘর বান ভাঙি যার গই, হনহস্ন আছে। কিন্তু এই বন্যা শুরু হওয়ার তো যাতে বন্যার পূর্বাভাস পাওয়া গে 2 তারিখের তো পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে ব্যবস্থা লওয়া গে এই গভর্নমেন্টের পক্ষ, সরকারের পক্ষ থেকে কি করে গিয়ে ব্যবস্থা লন গিয়ে কিনলেই যেন মানুষ নিরাপদে থাকিতে পারে। বিশেষ করি পার্বত্য চট্টগ্রাম 3 ডিস্ট্রিক্ট যেভাবে করে আর মানুষের সাইক্লোন শেল্টার অথবা বন্যার আশ্রয় কেন্দ্র লই AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ইতারা প্রাণহানি বহু সময়ে এবার আর বিচক্ষণতা আর নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিচক্ষণতা বন্যবার আগে তো মানুষের কি জেলা প্রশাসন এন্ড ইউনো আছে, ইউনো সাহেব তারা আছে, পুলিশের এসপি সাহেব আছে, সার্কেল এসপি সার্কেল আছে, ইতারা ব্যাগগুলো মিলে অনারুদ্ধ মিলে আর দল নেতাগুলোর মধ্যে মিলে গণমানুষ যারা বিপজ্জনক অবস্থান আছে তারা কি আশ্রয় কেন্দ্র লগিয়ে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই সামাজিক কর্মকাণ্ড গুলো করছি, এটা হচ্ছে বেসরকারি ভাবে যারা, আবারও বলি, সমাজের বিত্তশালী যারা সৌভাগ্যবান, তারা যেন দেশের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। এটাই জিয়া রহমান ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। একটা সংগঠন তো 18 কোটি লোককে কি করতে পারবে না, সাহায্য করা সম্ভব না তো, কিন্তু এই উদ্যোগগুলো আমরা দেখাচ্ছি যাতে এটার থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের মতো আরো 10 জন যদি এলাকায় গিয়ে থাকে তাহলে আর সরকারি সাহায্যের প্রয়োজন আছে নাই। আমরা যে পরিমাণ টাকা বিলাসিতায় খরচ করে ফেলি তার 10 ভাগের 1 ভাগও যদি দেশের সুবিধা বঞ্চিত মানুষের জন্য ব্যয় করি, এই দেশের দারিদ্রতা বহুত আগে কমে যেত। আমাদের সমাজের যে পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আনতে চাচ্ছি, উনি যে বার্তাটা বারবার দিচ্ছেন সেটা হচ্ছে যতদিন না পর্যন্ত দেশের প্রান্তিক জনগণের, সুবিধা বঞ্চিত জনগণের জীবন মানের উন্নয়ন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। উনি বারবার একটা কথা বলেন, এই দেশের প্রকৃত মালিক হচ্ছে জনগণ। শুনছেন? বারবার বলে একই কথা। এই কথা বলার উদ্দেশ্য আছে আমরা যারা সরকারের সাথে সম্পৃক্ত আছি, যারা সরকারি কর্মচারী আছি, যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছি, আমরা যারা সরকারের অংশ আছি, তারা যেন এমন ভাবে সেবা দেয়, আমার সেবা নিয়ে আমার দেশের জনগণ যেন মনে করে এবং তার যেন এটা অনুভূতি হয় সে আসলে প্রকৃতভাবে এই দেশের মালিক। সেবাটা ওইভাবে দিতে হবে যেন মালিককে আমরা সেবা দিচ্ছি। আমরা যখন কোনো চেয়ারে বসি, টেবিলের উল্টো সাইডে বসি,
তখন নিজেকে দেশের মালিক মনে হয় ভুলে যায় আমরা মালিক নই, আমরা সেবক মাত্র। কাদের সেবক? দেশের প্রকৃত মালিক অর্থাৎ এই দেশের 18 কোটি জনগণের সেবক। আমরা বিশ্বাস করতে চাই গত 17 বছরের যে লুটপাট, যার কিছুটা ধারাবাহিকতা গত সরকারের আমলে পরিলক্ষিত হয়েছে একটি বিশেষ গোষ্ঠী দ্বারা, সেটার থেকে বের হয়ে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ আমরা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছি, সেখানে সততার কোনো বিকল্প নেই বন্ধুগণ, সেখানে জনসেবার কোনো বিকল্প নেই, সেখানে বৈষম্যের কোনো সুযোগ নেই। আসুন সকলে মিলে আমাদের নেতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে মানুষের, সাধারণ মানুষের, সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের যে যাত্রা, সেই যাত্রায় সহযাত্রী হই এবং নিজের আয়ের কিছু অংশ, নিজের জীবনের কিছু অংশ এবং নিজের প্রচেষ্টার কিছু অংশ দেশের এবং দশের জন্য